Hello student. Welcome to my channel. Welcome to a new episode of Math Hunger. Let's go. আজ আমি তোমাদের চ্যাপ্টার 23 আমাদের যে স্কুলের পাঠ্য বই আছে সেই স্কুলের পাঠ্য বই চ্যাপ্টার 23-এর ত্রিকোণমিতিক অনুপাত আমি আজকে তোমাদের পড়াবো। তো যেটাকে আমি নাম দিয়েছি লেকচার 2.1। এখানে আমি অনেকগুলো ভিডিও বানাবো, আর এই চ্যাপ্টারটা বেসিক্যালি মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ, তোমরা মন দিয়ে শুনবে। তো আমি বেশ কিছু ফান্ডামেন্টাল যে সমস্ত প্রপার্টিগুলো হয় আমি সেগুলো নিয়ে আলোচনা করতে চলেছি। তো এখানে আমরা যেটা কাজ করব মূলত সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ নিয়ে। তো আমি বিভিন্ন রকম সমকোণী ত্রিভুজগুলো আগে থেকে এঁকে রেখেছি। এবার এখানে আরেকটা যে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে পরিমাপক কোণ। আমি কোনটা অ্যাকচুয়াল পরিমাপ করতে চলেছি বা যাচ্ছি। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা প্রফিটটা আমরা পাই, একটা কোণ তো অলরেডি জানাই আছে যে 90 ডিগ্রি। আরেকটা কোণ আমি ধরে নিচ্ছি, যদি আরেকটা কোণ জানতে পারি তাহলে অবভিয়াসলি আরেকটা কোণ আমরা ক্যালকুলেশন করে বের করে নিতে পারি। তো আমি ধরলাম এই কোণটা হচ্ছে পরিমাপক কোণ, মানে যে কোণটা সাপেক্ষে আমরা মাপবো সেটাকে আমরা নাম দেবো কি না পরিমাপক কোণ, যেটা আমার সমস্ত কিছু ত্রিভুজের দিবে। বুঝা গেল? এই যে থিটা পরিমাপক যে কোণ, থিটা বলেছিলাম আমি আগের লেকচারে যে থিটা কিছুই নয়, যেমন ধরো বীজগণিতে আমরা এক্স ওয়াই জেড যে চলরাশি হিসাবে ধরি, এখানে কোণের ক্ষেত্রে আমরা থিটা আলফা বিটা গামা ইত্যাদি ইত্যাদি আমরা এগুলো ধরব। তাহলে এটা কি হচ্ছে না এটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা পরিমাপক কোণ হিসাবে আমি গণ্য করলাম, আমি এটাও চুজ করতে পারি। এখন এটাকে যদি আমি ধরছি যে পরিমাপক কোণ হিসাবে, তাহলে এই পরিমাপক কোণের সাপেক্ষে লম্ব অতি ভূমি এগুলো বিবেচিত হবে। আমরা আগের ক্লাসে যদি নাইনের দিকে বা 8-9-এ আমরা কি করেছিলাম, একটা এরকম ত্রিভুজ থাকতো, আমরা এই কোণটা সাপেক্ষে বলতাম, আমরা কোণ দিতাম না, তখন বলতাম এটা ভূমি, এটা লম্ব, এটা অতি। এই কনসেপ্টটা আর এই মুহূর্তে ঠিক না, এই কনসেপ্টটা একটু পরিবর্তন হওয়া প্রয়োজন। ত্রিভুজটা উল্টো দিকে ঘোরানো থাকতো, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে লম্ব, এটা যদি সমকোণী ত্রিভুজ ধরো সমকোণ হতো, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে কোনটা লম্ব কোনটা ভূমি কোনটা অতি আমরা কি করে বলতাম, তাই না? তো ছবিটা যদি ঘুরে যায় সেই সাপেক্ষে আর কি, তাহলে আমরা সেগুলো কিভাবে বলবো। তো এখন সেটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি। এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে লম্ব অতি ভূমি নির্ণয় করা। ধরো তাহলে এটা আমি পরিমাপক কোণ হিসাবে ধরলাম, তাহলে ফার্স্ট ভূমি কাকে বলে সেটা তোমাদেরকে বুঝতে হবে। ভূমি কি না সমকোণ এবং এই পরিমাপক কোণের যে সংলগ্ন বাহুটা সেটাকে আমরা বলবো ভূমি। মনে থাকবে কি বললাম, সমকোণ এবং পরিমাপক কোণের সংলগ্ন বাহুকে আমরা বলবো কি ভূমি। তাহলে ভূমি কি না আমি লিখে দিচ্ছি যে সমকোণ এবং পরিমাপক কোণ এদের সংলগ্ন যে বাহুটা সেটাকে আমরা বলবো কি ভূমি। আর আমরা লম্ব কাকে বলবো না ভূমির সাথে এটা ভূমিকে কি করে বললাম না সমকোণ এবং যে পরিমাপক কোণ, এই যে দুটো কোণ আছে এই দুটো কোণের যে সংলগ্ন বাহুটা সেটাকে আমরা কি বলছি ভূমি, যেটাকে আমি সংক্ষেপে ভূ বলে লিখবো তাড়াতাড়ি লেখার জন্য। এবং এই কি বলছে লম্ব কাকে বলে না ভূমির সঙ্গে যেটা লম্ব হবে অবস্থিত, তাহলে এটাকে আমরা লম্ব বলবো, যেটাকে আমি ল দিয়ে লিখছি। বোঝা গেল কি বললাম? তাহলে সে ডেফিনেশনে লিখেছি, কি লিখেছি, ভূমির সাথে ত্রিভুজের মানে সমকোণী ত্রিভুজের অবশ্যই সমকোণী ত্রিভুজের যে বাহুটি লম্বভাবে অবস্থিত তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো লম্ব। এবার তাহলে অতিভুজ কাকে বলে বা সংক্ষেপে যেটাকে আমরা অতি বলি কি না সমকোণের ঠিক বিপরীত বাহুকে আমরা কি বলবো অতিভুজ, আমি যেটাকে সংক্ষেপে লিখবো অ। বোঝা গেল যেটা বললাম? আশা করি সবাই যে আমি যে ডেফিনেশন গুলো দিলাম সেগুলো বুঝতে পেরেছো। এবার হচ্ছে ধরো আমরা বিভিন্ন রকম ভাবে কতগুলো হাতে নাতে করে নিই, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। ধরো এইটাকে যদি আমি থিটা বলতাম, আচ্ছা এটা থিটা নিয়েছিলাম যেহেতু আগের বার, এইটাকে আমি পরিমাপক কোণ হিসাবে গণ্য করছি। তাহলে তোমরা বলো যে এখানে ভূমি কোনটা হবে? নিশ্চয়ই এটাই হবে ভূমি, তাই তো? কি করে বুঝলাম না সমকোণ এবং পরিমাপক কোণের যে সংলগ্ন বাহুটা সেটা হচ্ছে ভূমি, আমি যেটাকে বলেছি সংক্ষেপে ভূ বলে লিখবো। আর এই যে ভূমির সাথে যেটা লম্ব ভাবে অবস্থিত সেটাকে আমরা বলবো কি লম্ব।
আর সমকোণের বিপরীত বাহুটাকে কি বলবো? অতিভুজ, মানে যেটাকে আমি লিখছি অতি। ধরো এবারে এটাই চলে আসি, এটাকে যদি আমি পরিমাপক কোণ হিসাবে ধরি থিটা, তাহলে এই ক্ষেত্রে ভূমি কোণটা হবে এটা কি? না, নিশ্চয়ই এটা নয়, এটা হবে। কেন হবে না? এই যে পরিমাপক কোণ এবং সমকোণের যে সংলগ্ন বাহুটা সেটাকে আমরা কি বলি? ভূমি। এবার ভূমির সাথে যেটা লম্বভাবে অবস্থিত সেটাকে আমরা কি বলি? লম্ব। আর সমকোণের যে বিপরীত বাহুটা সেটাকে আমরা বলি অতি। একই রকম ভাবে আমরা এটা করি। ধরো এটা যদি থিটা হতো তাহলে সেটা ভূমি কোণটা হতো। সমকোণ এবং পরিমাপক কোণ, এই যে দুটো কোণ আছে, এই দুটো কোণের সংলগ্ন যে বাহুটা সেটাকে আমরা বলছি ভূমি। আর ভূমির সঙ্গে যেটা লম্বভাবে অবস্থিত সেটাকে আমরা বলছি লম্ব, এবং সমকোণের যে বিপরীত বাহুটা সেটাকে আমরা বলছি অতি, বা সংক্ষেপে আমরা বলে এটাকে আমরা উল্লেখ করলাম। এবার ধরো আমি একটা কোণ এঁকেছি, সাপোজ এটা কোণ, যেটাকে আমি বললাম ধরো এটা এক্স এ ওয়াই, একটা কোণ এঁকেছি। এবার কি করছি না, ওই এ ওয়াই বাহুর উপর এমন একটা বিন্দু নিচ্ছি, সেই বিন্দু দিয়ে আমি একটা লম্ব অঙ্কন করছি, যেটা অপর যে রশ্মিটা আছে সেটাকে বি বিন্দুতে ছেদ করেছি। অনুরূপভাবে এফ একটা এই সরলরেখার উপর বিন্দু নিচ্ছি, সেটার উপর একটা লম্ব অঙ্কন করছি, যে লম্বটা ওই রশ্মিটাকে ধরো ওই এ এক্স যে রশ্মিটা আছে সেটাকে এ বিন্দুতে ছেদ করছি। একই রকম ভাবে জি এবং এইচ, তাহলে এগুলো সব কি? সমকোণ। এবার দেখো আমি এক একটা ত্রিভুজের কথা বলছি। ধরো ত্রিভুজ এ বি সি, এই যে ত্রিভুজ একটা পেলাম। আবার ধরো ত্রিভুজ এ এফ, এ ই এফ, এ ই এফ। আবার একটা ধরো ত্রিভুজ পেলাম এ জি এইচ। এই যে আমি যে তিনটে ত্রিভুজ পেলাম, এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রে কি সদৃশ্য আছে আমি এগুলো দেখব। প্রথম কথা, এটা তো কমন কোণ, প্রত্যেক ত্রিভুজের এটা কোণ কি করে হচ্ছে দেখো। এই ত্রিভুজের এই কোণটা, এই ত্রিভুজেরই তো এই কোণটা, আবার এই ত্রিভুজেরও এই কোণটা, মানে বড় ত্রিভুজের যেটা বললাম একই কোণ আছে, সবারই এই কোণটা 90 ডিগ্রি। তাহলে দুটো কোণ সমান হয়ে গেছে, মানে অবভিয়াসলি আরেকটা কোণও সবারই সমান হবে, তাই না? এছাড়াও এটা অন্যভাবেও আমরা বলতে পারি এগুলো সব সমান্তরাল, যেহেতু একটা সরলরেখার উপরই লম্ব ভিন্ন ভিন্ন বিন্দুতে, তাই সেই সরলরেখাগুলো কি হবে? সমান্তরাল। আর এটা যদি ভেদক হয় তাহলে এদের অনুরূপ কোণগুলো সমান হবে, এই হিসাবেও বলতে পারি। তো যতগুলো ত্রিভুজ পেলাম সব ত্রিভুজগুলো কি, সব ত্রিভুজের পরস্পর কোণগুলো সমান, তাই এগুলোকে আমরা বলবো কি? সদৃশ্য কোণী ত্রিভুজ। এবার তোমাদের তোমাদের ক্লাস 10-এরই সদৃশ্যতা বলে একটা চ্যাপ্টার আছে, যেখানে ডিটেলস তোমরা জানবে সদৃশ্যতা হলে কি হয়, মানে জিনিসটা কি। অর্থাৎ সমকোণী ত্রিভুজ মানে সেটা সদৃশ্যতা যাচাই হচ্ছে। সমকোণী ত্রিভুজ মানে সদৃশ্য, যেহেতু সরি ভুল বললাম, মানে যেটা যদি সমস্ত কোণগুলো সমান হয়ে যায় তাহলে তখন আমরা সেটা কিন্তু সর্বসম বলি না, ঠিক আছে? তখন যেটা বলি দুটো ত্রিভুজ সদৃশ্য কোণ, মানে সমস্ত কোণগুলো সমান। এই সদৃশ্য কোণের ক্ষেত্রে একটা বিশেষ ধর্ম আছে, যেটা তোমরা ওখানে গিয়ে পড়বে, যে অনুরূপ বাহুগুলো পরস্পর সমান হবে। অর্থাৎ কিরকম অনুরূপ বাহুগুলো কিরকম? ধরো এই যে প্রথম ত্রিভুজটার সমকোণের বিপরীত বাহুটা এবি, তো এর অনুরূপ বাহু বলতে কি? এবির অনুরূপ বাহু বলতে এই বড় ত্রিভুজ, এই ত্রিভুজটার অনুরূপ বাহু বলতে কি? আবার বলছি, মন দিয়ে শোনো। এবি ত্রিভুজটার, এবিসি ত্রিভুজটার এবি বাহুর অনুরূপ বাহু এই ত্রিভুজটা বলতে কি বোঝায়? দেখো এই ত্রিভুজটা কোন কোণের বিপরীত বাহু? সমকোণে। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে অর্থাৎ ই এ এফ এর ত্রিভুজের ক্ষেত্রে সমকোণের বিপরীত বাহুটা কি? এফ। তাহলে এ এফ এটার সঙ্গে কে সমান হবে? এবার ধরো যে কোনো একটা, এই কোণটা সাপেক্ষে তুলো এসি, তাহলে এসি এর অনুরূপ বাহুকে না এই কোণটার জন্য পেয়েছি, তাহলে এই কোণটার সঙ্গে ওই বড় ত্রিভুজের কোন কোণটা সমান? এই কোণটা সমান। এই কোণটার আন্ডারে কোণটা পাচ্ছি, কোন বাহুটা? এ এফ। এরকম করে সমস্ত বাহুগুলো, আমার যে বাহুগুলোর যে অনুপাত, সেই অনুপাতগুলো কি হবে? সমান হবে। তাহলে একটা কথা আমি বুঝতে পারছি, যে কোন একটা সমকোণী ত্রিভুজের একটা সূক্ষ্ম কোণের সাপেক্ষে যে বাহুগুলোর যে অনুপাত, বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত ওই ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্যের উপর নির্ভর করছে না, তাই না? ভালো করে বোঝার চেষ্টা করো। আচ্ছা আমি এটা লিখে দিচ্ছি। ধরো এই তথ্যটা কি করে বুঝবো? আমি ধরো এটা সবাই বুঝতে পেরেছিলে যে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, তাই তো? এটা সদৃশ্যতা থেকে আমরা বলবো। ধরো এখান থেকে আমরা কি বলতে পারি? এবি বাই এসিটাকে নিচে নামিয়ে দিচ্ছি, আর এইটাকে তুলে দিচ্ছি উপরে, এ বাই ধরো এ এফ। এখন ধরো এই যে ছোট ত্রিভুজটার যে বাহুগুলোর অনুপাতটা,
সেটা কি দেখা যাচ্ছে তাদের অনুরূপ বাহুগুলোর এই বড় ত্রিভুজের ক্ষেত্রে, এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে তাদের অনুরূপ বাহুগুলোর সঙ্গে অনুপাতের সঙ্গে সমান। তাহলে আমি কি বলেছি, কোন একটা সমকোণী ত্রিভুজের একটা সূক্ষ্মকোণের, এই যে সূক্ষ্মকোণের সাপেক্ষে এই যে বাহুগুলো মানে অনুরূপ বাহুগুলোর যে অনুপাত, যে কোনো দুটো নিতে পারো, সেরকম অনুপাতে হবে। যে কোনো দুটো বাহুর অনুপাত ওই ত্রিভুজের যে বাহুর দৈর্ঘ্যের উপর নির্ভর করছে। কি করে নির্ভর করছে? দেখো, এই ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য তো বড়, এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ছোট, কিন্তু অনুপাত তো সমান হচ্ছে। তো নিশ্চয়ই ওই যে বাহুগুলোর যে অনুপাত ওই ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের উপর নির্ভর করে না। খুব ইম্পর্টেন্ট এটা তথ্য। আবার বলছি, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছি এই লাইনটা, যে অনুরূপ বাহুগুলোর অনুপাত ছোট ত্রিভুজটা মানে এটা বড় ত্রিভুজের বাহুগুলোর অনুপাতের সঙ্গে অনুরূপ বাহুগুলোর অনুপাতের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। নিশ্চয়ই তাহলে বাহুর দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করছে না এই অনুপাতটা, কিসের উপর ডিপেন্ড করছে? নিশ্চয়ই এই কোণটার উপর ডিপেন্ড করছে। সুতরাং আমরা একটা কথা বলতে পারি যে এই বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত, বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত কি হবে না, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের উপর নির্ভরশীল। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের উপর নির্ভরশীল। বুঝা গেল যেটা বললাম, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি এবং এটা হচ্ছে পরিমাপক ওই যে সূক্ষ্মকোণটা। মনে পড়ছে যে ঠিক একটু আগে যেটা বললাম যে এই যে সূক্ষ্মকোণটা, এই সূক্ষ্মকোণটার পরিপ্রেক্ষিতে যে কোনো দুটো বাহুর অনুপাত, যে সূক্ষ্মকোণটা ফিক্সড থাকে, যদি সূক্ষ্মকোণটা ফিক্সড থাকে তাহলে ত্রিভুজটা আমি যত বড়ই এরকম করে টানি না কেন, যে বাহুগুলো এরকম করে আমি একটু আগে করলাম, যে বাহুগুলোর অনুপাত কিন্তু কি হবে, এই শুধুমাত্র জাস্ট কোণটার উপর নির্ভর করছে, বাহুগুলোর ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের উপর নির্ভর করছে না। মনে থাকবে, আবার বলছি মন দিয়ে শুনে, একটু আগে ডিসকাশন করলাম যে কোনো একটা সমকোণী ত্রিভুজের যে কোনো দুটো বাহুর যে অনুপাত, দৈর্ঘ্যের অনুপাতটা, সেটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের উপর নির্ভর করছে না। কার উপর নির্ভর করছে? এই সূক্ষ্মকোণটার উপর নির্ভর করছে। তাহলে এরকম করে কতগুলো আমি বাহুর অনুপাত পেতে পারি? তিনটে আছে বাহু। এটা তো আমরা বললাম লম্ব, এটাকে বললাম ভূমি, এটাকে বললাম অতি, যেটা আমি প্রথমে আলোচনা করে ফেলেছি। তাহলে বলো তুমি কত রকম ভাবে দুটো করে নেবে বাহু, তাদের অনুপাত কত রকম ভাবে বানাতে পারো? আমি বললাম কি না, এবি বাই এসি, ধরো এবি প্রথমে রাখছি, তারপরে এসি রাখছি, এরকম করে যত রকমের বানানো যায় সেরকম করে বানিয়ে ফেলেছি। ঠিক আছে, যেরকম করে ক প্রকার পাবো আমরা? 6 প্রকার পাবো। দেখো এটা কি বলছে, এটা তো এবিটা কি লম্ব, আমি ল দিয়ে সংক্ষেপ লিখবো তার জন্য, এটা অতি। বিসিটা কি ভূমি, এসিটা কি অতি, এসিটা কি অতি, এবিটা কি লম্ব, তারপরে ধরো এসিটা কি অতি, বিসিটা কি, বিসিটা হচ্ছে এই যে ভূমি লিখেছি, ভূমি। তারপরে চলেছে এটা কি হচ্ছে এবিটা কি লম্ব, বাই বিসি কি হতে পারে ভূমি, এটা কি ভূমি বাই লম্ব। এরকম করে আমি 6 প্রকারের আমি কি পেয়েছি, 6 প্রকারের আমি এরকম অনুপাত পেয়েছি। এই অনুপাতগুলোকে আমরা স্পেশাল নাম দেব। তোমরা তার আগে বলি যে ধরো এই যতগুলো অনুপাত পেলাম, এই টোটাল যে অনুপাতগুলোকে আমরা বলছি ত্রিকোণমিতিক অনুপাত। মনে থাকবে, যেটাই আমাদের এখানে আলোচনার বিষয়, যেটাকে আমরা বলছি কি না ত্রিকোণমিতিক এই বললাম। তাহলে এই যে 6 প্রকার আমরা ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো পেলাম, সেই অনুপাতগুলোকে আমি এক একটা করে স্পেশাল নাম দেব। এখন ছেলেদের মধ্যে অনেক ভীতি জন্মায় যে এগুলো কোথা থেকে এলো, এতগুলো কি মনে রাখা সম্ভব? না, এতগুলো মনে রাখা সম্ভব নয়। তো সেটারই সহজ এবং শর্ট ট্রিক্স আমি বলবো। তো বেসিক্যালি তোমরা দুটো মনে রাখবে, বাকিটা অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, সেটা আমি বলে দিচ্ছি পড়াতে যে কিভাবে দুটো মনে রাখবে, কোন দুটো, যাতে করে সবগুলো তোমাদের মাথার মধ্যে ঘুরবে। তো দেখো, যেটা লম্ব বাই অতি বলে যেটা পেয়েছিলাম, সেই যে ত্রিকোণমিতিক যে অনুপাতটা, সেটাকে আমরা বলছি কি সাইন থিটা। কারণ এই কোণের সাপেক্ষে মাপছি, বারবার বলছি যে বাহু দুটোর, এটার মানে কি বলতে চাইছে, যে বাহু দুটোর অনুপাতটা জাস্ট কার উপর নির্ভরশীল? ওই সূক্ষ্মকোণটার উপর, ওই সূক্ষ্মকোণটার উপর নির্ভরশীল। তাহলে সূক্ষ্মকোণটা কোথাও একটা ডিক্লেয়ার করতে হবে। তো এভাবে যে ফাংশনটা পাচ্ছি, ওদের লম্ব আর অতির যে অনুপাতটা করে, সেটাকে আমরা বলছি সাইন থিটা, মানে ওই কোণের সাপেক্ষে মাপছি। থিটাটা কেন ভাইটাল নিশ্চয়ই বুঝতে পারছো, থিটা না দিলে কোনো মিনিং নেই এর, কারণ কোনটা কত তার সাপেক্ষে তো, কোনটার উপর তো বাহুগুলোর অনুপাত নির্ভর করছে, এটা আমি বললাম। আবার ধরো এই যে ভূমি বাই অতি,
এটাকে আমরা বলি কি কোসাইন। মনে থাকবে, এটাকে বললাম কি কোসাইন, কোসাইন থিটা। অর্থাৎ এই যে লম্ব ভূমি বাই অতির অনুপাতটা, যার সূক্ষ্মকোণটা থিটা, যার যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণটা থিটা, তার ভূমি এবং অতির যে অনুপাতটাকে, সেটাকে আমরা বলবো কি কোসাইন থিটা। অর্থাৎ এই ত্রিকোণমিতির অনুপাতটাকে নাম দিচ্ছি কোসাইন থিটা। মনে থাকবে? বেশ, এই যে দুটো প্রপার্টি, জাস্ট এই দুটো প্রপার্টি তোমরা মনে রাখবে, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। বাকিগুলো আমি একটু বলে দিই। ধরো কোসেকেন্ড মানে কি, অতি আর লম্বের যে অনুপাতটা, সেটাকে বলছি কোসেকেন্ড থিটা। আর সেকেন্ড থিটা মানে হচ্ছে অতি বাই ভূমি। একই রকম ভাবে ট্যানজেন্ট, অর্থাৎ ট্যানজেন্ট থিটা বা ট্যানজেন্ট থিটা, সেটাকে আমরা বলছি কি লম্ব বাই ভূমি যে অনুপাতটা, সেটাকে বলি ট্যানজেন্ট থিটা। একই রকম ভাবে কোট্যানজেন্ট থিটা মানে কি ভূমি বাই লম্ব। এখানে বেসিক্যালি মানে কয়েকটা জিনিস বলবো যেগুলো খুব মনোযোগ সহকারে তোমরা শুনবে। এত সমস্ত কিছু দেখে ভিড়কানোর কিচ্ছু নেই, একদম সহজ সরল এগুলো। শুধু আমি যেটা বলছি তোমরা চুপচাপ মন দিয়ে শুনে যাও, তারপর তোমরা নিজেরাই বুঝতে পারবে। এই যে সাইন, এটাকে সংক্ষেপে আমরা লিখি SIN অফ থিটা। কারণ ম্যাথমেটিক্স সব সময় কি ব্যবহার করে, নোটেশন অর্থাৎ চিহ্ন ব্যবহার করে দ্রুত কাজ করার জন্য। একরকম ভাবে কোসাইনকে আমরা সংক্ষেপে লিখবো কস থিটা। থিটাটা তো অবশ্যই ভাইটাল একটা জিনিস। এবং কোসেকেন্ডকে আমরা লিখবো কোসেক, ACC। আর সেকেন্ডকে আমরা লিখবো ACC সেক থিটা। এবার ট্যানজেন্টকে আমরা লিখবো ট্যান, সব ছোট হাতে লিখবো, হ্যাঁ, ট্যান থিটা। আর কোট্যানজেন্টকে আমরা লিখবো কি কট থিটা। এই গেল এদের সংক্ষিপ্ত নাম। দেখো, তাহলে আমি বলেছিলাম যে এই 1 নম্বর 2 নম্বর মনে রাখলেই সমস্ত কিছু মনে হয়ে যাবে। কি করে মনে হয়ে যাবে দেখো সেটা। প্রথম প্রশ্ন, সাইনটাকে আমরা সংক্ষেপে লিখবো SIN বলেছি। সাইন থিটা মানে কি লম্ব বাই অতি। কস থিটা মানে কি বললাম, ভূমি বাই অতি। দুটোরই নিচে অতি থাকবে, ব্যাস এটাই হচ্ছে বড় কথা। দুটোরই নিচে অতি থাকবে। সাইনের যে বিপরীত, দেখো এটা উল্টে গেছে, অতি বাই লম্ব, লম্ব বাই অতি ছিল সাইনটা, তাহলে এটা কি অতি বাই লম্ব হয়েছে। তাহলে সেইটাকে আমরা বলবো কি কোসেক। তাহলে সাইনের উল্টো কে কোসেক, মনে রাখ, সাইনের উল্টো হচ্ছে কোসেক। একই রকম ভাবে দেখো, কস মানে কি ভূমি বাই অতি, এখানে কি এসছে অতি বাই ভূমি, ঠিক আছে। তাহলে কসের যে উল্টো সেটা হচ্ছে সেক। বেশ, তাহলে কসের, আবার বলছি, সাইনের যে উল্টো সেটাকে, সেটা হচ্ছে কোসেক। ক্লিয়ার? আর কসের যে উল্টো সেটাকে, সেটা হচ্ছে সেক। মনে থাকবে? বেশ, এবার ধরো এই কস আর সাইনে ভাগ করে দাও। কস আর সাইনে ভাগ করে দিলে কি হবে, অর্থাৎ লম্ব বাই অতি বাই ভূমি বাই অতি। তাহলে অতি অতি ক্যান্সেল আউট, তাহলে কি দাঁড়ালো লম্ব বাই ভূমি। দেখো লম্ব বাই ভূমি, অর্থাৎ সাইন আর কসে ভাগ করে দিলে কি হবে, সেটাকে আমরা বলবো ট্যান থিটা। অর্থাৎ লম্ব বাই ভূমি মানে ট্যান থিটা, বা এটাকে আলাদা করেও মনে রাখতে পারো যে লম্ব বাই ভূমি সমান ট্যান থিটা। আর ভূমি বাই লম্ব ঠিক এর উল্টোটাকে আমরা বলবো কট থিটা। মনে থাকবে? তাহলে কি বললাম, ট্যান থিটা কট থিটা। বেশ, তাহলে আরেকবার বলে দিচ্ছি, মন দিয়ে শোনো। সাইন যে থিটা আছে সেটা মনে কি বললাম, লম্ব বাই অতি, অতি নিচে থাকবে। কস এবং সাইনের ক্ষেত্রে অতি নিচে থাকবে, মনে থাকবে এটা। তাহলে লম্ব বাই অতি, প্রথমে লম্ব দিয়ে শুরু করব। তাহলে লম্ব বাই অতি, এটাকে আমরা বলবো সাইন থিটা। কস থিটাকে কি বলবো, কিভাবে ডিক্লেয়ার করা হবে না, ভূমি বাই অতি। এবারে সাইনকে উল্টে দিলে কি হবে, মানে অতি বাই লম্ব, সেটাকে আমরা বলবো কি কোসেক থিটা। ওকে। আর কসকে যে উল্টে দিলে অর্থাৎ অতি বাই ভূমি, সেটাকে আমরা বলবো কি সেক থিটা। এবার আসি ট্যান থিটা মানে ট্যান যে থিটা, সেটাকে আমরা কি বললাম, লম্ব বাই ভূমি। এবারে এইটাকে যদি উল্টে দিই তাহলে আমরা বলবো, সেটাকে বলবো কট থিটা। এই গেল টোটাল 6টা যে ত্রিকোণমিতিক অনুপাত আছে, সেটা নিয়ে আমি পুরোপুরি ভাবে ডিসকাস করলাম। আশা করি সবার তাহলে বোঝা গেছে যে যেটা বললাম এটা খুব কমপ্লিকেটেড ব্যাপার। অনেক ছেলের ক্ষেত্রে, বেশিরভাগ ছেলের ক্ষেত্রে আমি দেখেছি আমার অভিজ্ঞতা থেকে, যে যেন ত্রিকোণমিতি বললেই যেন তাদের মাথার মধ্যে একটা ঝিম ধরনের ভাব ঢুকে যায়। তো আমি চেষ্টা করছি তোমাদেরকে সেই ভীতি দূর করার। মন দিয়ে শোনো অ্যাপ্রোচগুলো।
ধরো যে এই তোমরা যতগুলো ত্রিকোণমিতিক অনুপাত শিখলে, তো অনেকে, আমি এই আমার 8 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলছি, এই ত্রিকোণমিতি নিয়ে ছেলেদের মধ্যে প্রচুর ভীতি কাজ করে। এবং স্টুডেন্টরা বলে বারবার যে স্যার এত কিছু মনে রাখবো কিভাবে। তো আমি তো তখন মজা করার জন্য দু একটা কথা বলি যে ছোটবেলায় তো অ আ ক খ পড়েছিলি, তাহলে সেগুলো তো তোদের কাছে তখন অনেক কিছু ছিল, কিন্তু এখন কত ওয়ার্ড তোদের স্টক হয়েছে বল, তাহলে সেগুলো তোরা কিভাবে মনে রাখছিস? তাহলে এটাও মনে রাখতে হবে। এটা এইভাবে বলি, কিন্তু তারা ভেঙে পড়ে এই কথাটা শুনে। তো আমি বলবো যে এমন কিছু ব্যাপার নয় এগুলো, জাস্ট আমি বললাম যে দুটোকে মনে রাখতে হবে এবং কার মধ্যে কি সম্পর্ক সেগুলো ফটাফট জেনে নিতে হবে, এবং সেগুলো মাথার মধ্যে অনবরত ঘোরাঘুরি করতে হবে। তাহলে তুমি যে কোনো অঙ্ককে সলভ করে দিতে পারবে। এদের মধ্যে সম্পর্কগুলো জানতে হবে। ধরো এটা কি, এটা হচ্ছে ত্রিকোণমিতির একটা ফ্যামিলি, প্রত্যেকটা একটা মেম্বার, কার সঙ্গে কিরকম সম্পর্ক সেগুলো তোমাকে সবসময় জানতে হবে। নাহলে তুমি একজনের সঙ্গে একজনের যে সম্পর্কটা সেটা কিভাবে রিলেটেড তারা, সেটা তুমি কিভাবে বুঝবে, তাই না? তো চলো, সেগুলো আমি কিভাবে তারা সম্পর্কের সঙ্গে যুক্ত সেগুলো আমরা জেনে নেব। আচ্ছা, তাহলে আমি একবার সবগুলোকে লিস্ট করে ফেললাম যে সাইন থিটা বা কস থিটা, কোসেক থিটা, সেক থিটা, ট্যান থিটা, কট থিটা, এগুলোর মানে কি। তাহলে সবগুলোকে একবার রিমাইন্ড করে নিই। সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতি, তাই তো? সাইন থিটা মানে কি বললাম? লম্ব বাই অতি। এবার ধরো কস থিটা মানে কি? তাহলে ভূমি বাই অতি। আচ্ছা, এই দুটো বলেছিলাম যে ত্রিকোণমিতির প্রধান জিনিস, এটা দিয়ে সমস্ত কিছু ফান্ডামেন্টাল আমরা বের করে দিতে পারবো। তো ঠিক সাইনের যে উল্টোটা সেটাকে আমরা কি বলেছিলাম? কোসেক। দেখো, লম্ব বাই অতি ছিল, তাহলে এখানে আমি কি লিখেছি? অতি বাই লম্ব। একই রকম ভাবে কসের যে উল্টোকে সেক, তারা উল্টে যাবে। দেখো, ভূমি বাই অতি ছিল, অতি বাই ভূমি হয়ে গেছে। ট্যানকে স্পেশালি মনে রাখতে বলেছিলাম, বা অন্যরকম ভাবে মনে রাখতে বলেছিলাম। ট্যান থিটা সমান কি? লম্ব বাই ভূমি, এবং কট থিটা মানে কি? ভূমি বাই লম্ব। তাহলে এদের মধ্যে, অর্থাৎ যে এই ছটা যে আমরা ত্রিকোণমিতিক অনুপাত পেলাম, এদের মধ্যে কিরূপ সম্পর্ক সেগুলো আমরা যাচাই করি। ঠিক আছে? তো এখান থেকেই শুরু, অর্থাৎ ত্রিকোণমিতির যে ইন্টারেস্টিং পোর্শন, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। ভয় পাওয়ার কিছু নেই যে এই এতগুলো যে ছটা যে ত্রিকোণমিতিক অনুপাত আছে, এগুলোকে আমরা এতগুলো স্যার মনে রাখবো কিভাবে, কিভাবে সম্ভব? সব অভ্যাসের দ্বারা এগুলো হয়ে যাবে। এবার অনেক শিক্ষকরা বিভিন্ন রকম ফান্ডামেন্টাল ও মজা করার জন্য কিছু থিওরি বলে থাকেন, সেগুলোও তোমরা জানতে পারো। তো যা হোক, এসব কথা বাদ দাও, এখন আমরা যে মেন জিনিস সেগুলো আমরা শিখি। তো ধরো সাইন, আমি কি নেবো? হ্যাঁ, সাইন থিটা, এর যে অনন্যক সেটা কি? না কোসেক থিটা। তার নিশ্চয়ই যদি আমরা এদিক গুণ করি, তাহলে তাদের দুটো অনন্যকের গুণ কত হবে? এক হবে না? কারণ দেখো, লম্ব বাই অতি, অতি বাই লম্ব, এই দুটোকে যদি গুণ করো তাহলে তাদের প্রোডাক্টটা, মানে তাদের গুণফলটা কত হবে? 1। সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়ালস টু, তাহলে কত হলো? 1। এটা একটা বেসিক ফর্মুলা, সরি এটা কোসেক হয়, কোসেক থিটা। কি করে হচ্ছে আবার বলে দিচ্ছি, সাইন থিটা কস থিটা এই দুটোই গুণ করছি, তাহলে এই দুটোই গুণ হবে। লম্ব বাই অতি, আচ্ছা একবার করে দেখিয়ে দিচ্ছি, লম্ব বাই অতি ইন্টু অতি বাই লম্ব, তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। কত হচ্ছে? 1 হচ্ছে না? তাহলে আমরা কি পেলাম? সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়ালস টু 1। এটা একদম বেসিক একটা ফর্মুলা। এবারে এই ফর্মুলার থেকে অনেক রকম ভাবে কিছু আসতে পারে। দেখো, আমরা বলতে পারি সাইন থিটা সমান কোসেক থিটাটাকে নিয়ে চলে যাও 1 বাই কোসেক থিটা, কারণ কি বলেছি যে একে অপরের অনন্য, তাহলে একটা মানে সমান অপরটার অনন্য, এরকম ভাবে আমরা বলতে পারি। বা কোসেক থিটা সমান, আমরা কি বলতে পারি এখান থেকে, কোসেক থিটা সাইন থিটাকে নিয়ে চলে যাও, তাহলে 1 বাই সাইন থিটা। অর্থাৎ সাইন থিটার যে অনন্য সেটা কি? কোসেক থিটা। উল্টাও সত্য, কোসেক থিটার কি অনন্য? সাইন থিটা। দিনের বিপরীত যদি রাত হয়, তাহলে রাতের বিপরীত কি হবে? দিন। তাহলে সাইন থিটার যে অনন্য সেটা যদি 1 বাই করে দিই, তাহলে সেটা কি? কোসেক থিটা। আর কোসেক থিটার যে অনন্য সেটা কি? সাইন থিটা। তাহলে ওয়ান টাইপ অফ একটা আমরা ফর্মুলা, একগুচ্ছ ফর্মুলা এখান থেকে পেয়ে গেলাম। আশা করি জোর লাগছে না। আবার বলছি যে সাইন থিটা ইন্টু কোসেক থিটা এই দুটো যদি গুণ করি, সেটা 1 হলো, নিশ্চয়ই বুঝতে পেরেছো।
এবার ধরো সাইন থিটা সমান কি লিখতে পারি, কোসেক থিটার ওদিকে আমি নিয়ে যেতে পারি, তাহলে কি হবে 1 বাই কোসেক থিটা হয়ে যাবে। আর একই রকম ভাবে কোসেক থিটা সমান সাইনটা যদি ওদিকে নিয়ে চলে যায় তাহলে কি হতে পারে না 1 বাই সাইন থিটা। তাহলে 3 টাইপ অফ ফর্মুলা আমরা এখান থেকে পেয়ে গেলাম, বুঝে গেল। তাহলে আবার ধরো আর কার কার মধ্যে সম্পর্ক বানানো যেতে পারে এরকম গুণ আকারের সম্পর্ক, যেটাকে আমি বলি মাল্টিপল রুল, মনে থাকবে। এরকম ধরনের গুণ আকারের যে রুলগুলো সেটাকে আমরা বলবো কি মাল্টিপল রুল। আমি নাম দিচ্ছি যেগুলোকে, তাহলে এগুলো কি বের করছি আমরা অ্যাকচুয়াল মাল্টিপল রুল বা গুণ নিয়ম। এবার ধরো আমি কস আর সেকের মধ্যে দেখো একে অপরের অন্য, এটা ভূমি বাই অতি, এটা অতি বাই ভূমি, লাগে তুলে নিয়ে যদি গুণ করে দিই তাহলে সেটা 1 চলে আসবে। তাহলে চলো কস থিটা গুণিত সেক থিটা করলে কি আসবে, ভূমি বাই অতি গুণিত গুণিত আমি কি লিখতে পারি অতি, কি আছে অতি বাই ভূমি, তো এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, ইকুয়ালস টু 1 হয়ে যাচ্ছে। যাই হোক, তাহলে আমি কি পেলাম কস থিটা গুণিত সেক থিটা ইকুয়ালস টু 1। তাহলে কস থিটা সমান কি লিখতে পারি 1 বাই সেক থিটা, আর সেক থিটা সমান কি লিখতে পারি 1 বাই কস থিটা। তাহলে এটাও একটা আমি রুল পেলাম একই রকম ভাবে। সো একই রকম দেখা যাক, তাহলে ট্যান আর কটের মধ্যে তো একটা অনন্য সম্পর্ক আছে, তো তাহলে সেটা আমরা জেনে নিলাম কত হবে ট্যান থিটা ইন্টু কট থিটা। দেখো গুণ করে সে গুণফলটা কত হবে, সে গুণফলটা এই তো লম্ব ইন্টু লম্ব বাই ভূমি ইন্টু ভূমি বাই লম্ব, ভূমি ক্যান্সেল লম্ব লম্ব ক্যান্সেল, সো ইকুয়ালস টু 1। ট্যান থিটা সমান আমরা লিখতে পারি কটটাকে যদি দিকে নিয়ে যাই 1 বাই কট থিটা, আর কটটা এদিকে রাখবো, ট্যানটাকে যদি দিকে নিয়ে যায় তাহলে কট থিটা সমান ট্যানটাকে ওদিকে নিয়ে গেলাম 1 বাই ট্যান থিটা। তাহলে এই গ্রুপ অফ ফর্মুলা আমরা পেয়ে গেলাম। এই ফর্মুলার সমস্ত ফর্মুলাগুলোকে আমরা কি বলবো কি না মাল্টিপল রুল। জাস্ট এটা মনে রাখলে হবে কে কার সাথে অনন্য, অর্থাৎ সাইন থিটার সঙ্গে অনন্য কে, সাইন থিটার সঙ্গে অনন্য কোসেক থিটা, কস থিটার সঙ্গে অনন্য কে সেক থিটা, ট্যান থিটার সঙ্গে অনন্য কে কট থিটা। এগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে এই যত সমস্ত মাল্টিপল রুল ফর্মুলা আছে সেগুলো আমরা তাড়াতাড়ি করে বের করে দিতে পারবো, তাই না?